আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ 21 রাতে। বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কথা হচ্ছে দীর্ঘদিন ধরেই। কতটুকু স্বাধীনভাবে কাজ করতে পারছে বিচার বিভাগ, তার কিছুটা উঠে এসেছে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের বক্তব্যে গতকাল একটি অনুষ্ঠানে। এবং যেই বিচার বিভাগ পৃথকীকরণ করা হলো নির্বাহী বিভাগ থেকে সুপ্রিম কোর্টের একটি রায়ের আলোকে, সুপ্রিম কোর্টের সেই রায়ের আলোকে বিচার বিভাগ চলছে কিনা, আমরা সেসব বিষয় নিয়ে আজ আলোচনা করব। আমাদের আজকে আলোচনার বিষয় স্বাধীনতার দ্বার প্রান্তে বিচার বিভাগ। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের 21 স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন মাজদার হোসেন মামলা, যেটাকে আমরা ঐতিহাসিক মামলা হিসেবেই চিহ্নিত করে থাকি, যার মাধ্যমে বিচার বিভাগ পৃথকীকরণ করা হয়েছিল। সেই মামলা রিটকারী সাবেক জাজ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মাজদার হোসেন, এবং আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী এবং সাবেক অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যে আপনার যে ঐতিহাসিক মামলাটি, সেই মামলাটি তো আমাদের ইতিহাসের অংশ হয়ে গেছে। ইতিহাসের অংশ হলেও ইতিহাস থেকে আমরা কি জানতে পারছি, কতটুকু বিচার বিভাগ স্বাধীন হয়েছে প্রকৃত অর্থে? আপনাকে ধন্যবাদ। বিচার বিভাগ পৃথকীকরণের জাজমেন্ট হয়েছে 2রা ডিসেম্বর 1999 সনে। প্রায় 25 বছর অতিক্রান্ত হয়ে গেছে। বিচার বিভাগ পৃথক বলতে বিচারকদের স্বাধীনভাবে কাজ করার একটা পরিবেশ এবং বিচার কাজ প্রশাসন থেকে আলাদা করে বিচারকদের কাছে ন্যস্ত করা। মোটামুটি এই দুইটা বিষয়ে বিচার বিভাগ পৃথকীকরণের মূল কেন্দ্রবিন্দু। কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, যদিও কাগজে কলমে বিচার বিভাগ পৃথক হয়েছে, কিন্তু এর উষালগ্নেই, অর্থাৎ যেদিন বিচার বিভাগ পৃথক হলো সেই দিন থেকেই বিচার বিভাগ আসলেই পৃথক নয়। এটা একটা দিক। আর দ্বিতীয়, আপনি যেটা বলেছেন বিচারকেরা কি স্বাধীনভাবে পৃথক বিচার বিভাগে তাদের দায়িত্ব পালন করতে পারছে, সরাসরি উত্তরে আমি বলবো না। কারণ হলো যে বিচার বিভাগ, আইন বিভাগ এবং শাসন বিভাগ, রাষ্ট্রের 3টা অর্গান। কোনো অর্গানকে নিয়ন্ত্রণ করবে না, স্বাধীনভাবে কাজ করার পরিবেশ দিতে হবে। এইটা হলো মূল কথা রুল অফ লয়ের। কিন্তু আমরা কি দেখেছি বিগত 52 বা 53 বছর যে বিচার বিভাগ আমরা দেখে আসছি, আপনারা জানেন যে প্রশাসন দেশের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা 3 অর্গানের একটা। এই প্রশাসন দ্বারা জনগণের কল্যাণের জন্য, জনগণের বেটারমেন্টের জন্য কাজ করবে সরকার। এটা সরকারের দায়িত্ব। কিন্তু পরিতাপের বিষয়, যে প্রশাসক নিয়োগ হয় বাই দ্য পিপল, অব দ্য পিপল, ফর দ্য পিপল, এই শাসকেরা যখন শাসনের চেয়ারে বসে তখন ইচ্ছাকে, তাদের উইলকে, তাদের লক্ষ্যকে, তাদের গোলকে সুনিশ্চিত করার জন্য তাদের মধ্যে হাই হ্যান্ডনেস বা স্বৈরাচারী আচরণ তাদের মধ্যে অনুপ্রবেশ করে। এটি স্থানকাল পাত্র না। দুনিয়ার অধিকাংশ দেশের বাস্তব চিত্রই হচ্ছে এটি। কিন্তু বাংলাদেশে বিচার বিভাগে যেভাবে নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে, প্রতিটি সরকারই করেছে, এমন নজির কি, মানে এতটা ন্যাক্কারজনক ঘটনা পৃথিবীর কি খুব বেশি দেশে আছে নাকি অল্প সংখ্যক? তাহলে আপনাকে একটা তথ্য দিতে হয় আমাকে। 2021 সালে মাউন্ট স্কোপ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স এর সূচকে বাংলাদেশের বিচার বিভাগ কোথায়, এটা শুনলে প্রিয় দর্শক শ্রোতারা আশ্চর্য হতে বাধ্য হবেন। কারণ ওই সূচকে বাংলাদেশের মান ছিল -1.607, -1.607। অর্থাৎ বিচার বিভাগের অবস্থান কোথায় ম্যাথামেটিক্যালি, এটা যদি একটু ভাবেন তাহলে আশ্চর্য হওয়া ছাড়া কি আর কোনো গত্যান্তর আছে? এটা কি সর্বনিম্ন র্যাঙ্কিং নাকি? সর্বনিম্ন র্যাঙ্কিং। এর নিচে আর কোনো দেশের মানদণ্ড নেই? একটা দেশ আছে কিনা আমি এই মুহূর্তে বলতে পারছি না, তবে সর্বনিম্ন র্যাঙ্কিংয়ে
বাংলাদেশের বিচার বিভাগ। আমি আপনার কাছে আসবো অ্যাডভোকেট রহমান, আপনার কাছে জানতে চাই যে নিশ্চয়ই প্রতিটি সরকার তার সুবিধার্থে এগুলো করে থাকে, এবং গত 16 বছর তো আরও নগ্নভাবে হয়েছে। প্রতিটি সরকারই করে, কিন্তু গত 16 বছর আরও বেশি, মানে যে মাত্রায় হয়েছে এটি কোনো মানদণ্ডে আমরা কোথায় ফেলবো আমরা সেটাই প্রশ্ন নিজের কাছে। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে উত্তরোত্তর এটি বৃদ্ধি পাচ্ছে কেন, এই হস্তক্ষেপের বিষয়টি? ধন্যবাদ আপনাকে। এটা বৃদ্ধি পাবে না কেন, এটি হলো আমার এক পাল্টা প্রশ্ন। বৃদ্ধি তো পাওয়ার আমাদের যে নিয়ামক তৈরি করে রাখা হয়েছে, আমাদের সংবিধান, আমরা আমাদের রাষ্ট্রটা চলছে, বর্তমান রাষ্ট্র চলছে হলো একটা ফ্যাসিস্ট সংবিধানের অধীনে। এই যে স্বাধীনতার যে স্পিরিট নিয়ে যে এই সংবিধানের জন্ম হয়েছে, সেটা থেকে দেখা যাচ্ছে যোজন যোজন দূরে এসে তারপরে তারা এই কনস্টিটিউশন তৈরি করেছেন, এবং যারা তৈরি করেছেন তাদের আমরা আজকে হাততালি দিয়ে বাহবা দিয়ে একেবারে দেশের মনে করি যে তারা বিরাট কিছু করেছেন। আসলে যে এই সংবিধানের মাঝেই ফ্যাসিবাদের জন্ম দেওয়া হয়েছে সেটা আমি একেবারে পাই টু পাই প্রমাণ দেখাতে পারবো। আর এই সংবিধানের আলোকে যদি আমরা সেপারেশন চাই, তাহলে ওই হাত পা বেঁধে দিয়ে সাঁতরানো, আমাকে ফ্রিভাবে সাঁতার কাটার একটা অধিকার দেওয়া ছাড়া আর কিছুই নয়। তবে আশার বাণী আমরা যেটা দেখি, মাননীয় প্রধান বিচারপতি তার বক্তব্যে যেভাবে বিচার বিভাগ পৃথকীকরণের যে একটা ছক দেখিয়েছেন, তার সামগ্রিক বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায় যে না, এখান থেকে আমরা উত্তরণ ঘটাতে পারবো। এবং তার সাথে মাননীয় আইন উপদেষ্টা যে একটা সুন্দর বক্তব্য উপস্থাপন করেছেন, এবং মাননীয় অ্যাটর্নি জেনারেল, তিনজনের বক্তব্যকে যদি আমরা একত্র করে দেখি, তাহলে এইটার যদি বাস্তবায়ন ঘটে, তিনটার বক্তব্যের বাস্তবায়ন ঘটলে আমরা কিছুটা হলেও আমরা এই পূর্বের অবস্থা থেকে উন্নতি ঘটাতে পারবো। কিন্তু তারপরও এইটা পৃথক একেবারে সামগ্রিকভাবে এই সেপারেশনটা হবে না যে পর্যন্ত এই সংবিধান বহাল থাকবে। মানে আপনি এক্সিস্টিং সংবিধানকেই এর বাধা হিসেবে মনে করছেন। আমি একটু স্যার আপনার কাছে জানতে চাই, যেই রায়ের আলোকে বিচার বিভাগ পৃথকীকরণ এই বিষয়টি এলো, রায়টি এলো, সেই রায়ের আলোকে তো নিশ্চয়ই কাজ হচ্ছে না। কাজ কোথায় কোথায় হচ্ছে না, বাধাগুলো কোথায়, এবং যে মূলনীতি ছিল সেই মূলনীতিগুলো কেন ভায়োলেট করা হচ্ছে, পৃথকীকরণের যে মূলনীতি? আচ্ছা, এখানে আমাদেরকে এই অ্যাপিলেট ডিভিশন, আপনি যদি ছোট করে অডিয়েন্সের উদ্দেশ্যে, যেহেতু ঐতিহাসিক মামলা, মাজদা হোসেন মামলা, আপনার নামে যেটা হয়েছে, কম কথাই বলতে চাচ্ছি আমি। আপনার মূল না, আপনি বলুন, আপনি বিস্তারিত বলুন, কিন্তু আমি বলছি যে যদি ছোট করে একটু বলেন যে ঐতিহাসিক প্রেক্ষাপটটি আপনি রিড করেছিলেন 1994 সালে, সেটি রায় এলো 1999 সালে, এবং কোন আবেগের জায়গা থেকে বা কোন আইনি কোন ত্রুটির উপলব্ধি করে আপনি রিটটি করেছিলেন? খুব ভালো প্রশ্ন করেছেন। এটা আমার জীবন ঘনিষ্ঠ একটা বিষয়। আমি 1983 সালে বগুড়া জেলার সোনাতলা উপজেলায় ম্যাজিস্ট্রেট কাম মুন্সেফ ছিলাম। আমি আমার দায়িত্ব পালন করতে গিয়ে দেখলাম বগুড়া শহরে এবং উপজেলা পর্যায়ে যে দলীয় বিবেচনায়, রাজনৈতিক বিবেচনায় বিচার প্রার্থী, বিশেষ করে ক্রিমিনাল ক্রাইমের ক্ষেত্রে যারা ধরা পড়তো, যারা অফেন্স করত, দলীয় এবং রাজনৈতিক বিবেচনায় কাউকে কাউকে ছেড়ে দেওয়া হতো। আর ওই একই কারণে কারো জামিনের সুন্দর গ্রাউন্ড থাকা সত্ত্বেও জামিন দেওয়া হতো না। এক, দুই হলো বিচারকেরা স্বাধীনভাবে বিচারিক কাজ করবে। অর্থাৎ একটা হত্যা মামলা, আমি উদাহরণ দিই, একটা হত্যা মামলায় তখনকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওখানে থানা থেকে যেত, এবং সেখানে নারাজি বা তদন্তের পরে চার্জশিট বা ফাইনাল রিপোর্ট যেগুলো আসতো, সেগুলোর ফাইনাল ডিসিশন একজন ম্যাজিস্ট্রেট নিতেন। একটা হত্যা মামলায় কোন আসামি ছাড়া পাবে, কার তদন্ত রিপোর্ট সঠিক হয়েছে, এ ডিসিশন তিনিই দিবেন। ফলে দেখা যেত অনেক হত্যা মামলা, হিনিয়াস অফেন্সের মামলা বিচার বিভাগে আসার আগেই তার মৃত্যু ঘটত।
তাহলে বিচারকেরা যে বিচার করবে, কিসের বিচার করবে? সেই 83 সাল থেকে এখন 2024, 40 বছর বা 39 বছর তো একই জিনিস আমরা দেখছি। না, এখানে একটু কথা হওয়ার আছে। পরেও হ্যাঁ, এটা পার্টলি আপনার কথা সত্য, তবে এই বিচার বিভাগ আমাদের আনুষ্ঠানিকভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে পৃথক হওয়ার পর বিচারিক কাজ এখন বিচার বিভাগ করছে। জি। এর এক্সেপশন আছে, হত্যা মামলা থেকে শুরু করে আর যে বিষয়গুলো আছে, ক্রিমিনাল মামলার ক্ষেত্রে বলছি। সিভিল মামলার ক্ষেত্রে এটা প্রযোজ্য, দলীয় বিবেচনায় প্রেশারাইজ গ্রুপের দ্বারা ওখানেও বিভ্রাট ঘটানো হতো এবং বিচারকেরা আন্ডান ছিল তখনও। প্রত্যেকটা রাজনৈতিক সরকারের আমলেই বিচার বিভাগ কিন্তু স্বাধীনভাবে বিচার কাজ করতে পারেনি, কম আর বেশি। গত 16 বছর বা 15 বছরের প্রেক্ষাপটটা সম্পূর্ণ আলাদা। সেখানে হয়তো কিঞ্চিত আমি আমার বিচারিক জীবনে দেখেছি যে এই 15 বছরের আগে কখনো কোনো মন্ত্রী, কোনো এমপি, কোনো পলিটিক্যাল লিডার কখনো আমাকে টেলিফোন করে নাই। কিন্তু এই 16 বছরে আমি যা দেখলাম সচক্ষে এবং নিজে, এটা তুলনাবিহীন, ইন্টারফেয়ার না, টোটাল বিচার। আমি যে আগে আপনাকে বললাম যে এই সূচকে বিচার বিভাগের অবস্থান কোথায় বাংলাদেশে, তো এখন বিচার বিভাগ বলে একটা বিভাগ আছে, এটা বলতে আমার লজ্জাবোধ করে। সেই জায়গা থেকে আপনি রিটটা করলেন। জি, তখনই আমি রিটটা করলাম। আমার প্রশ্ন হচ্ছে যে মূলনীতিটি ছিল পৃথকীকরণের, সেই মূলনীতির কোথায় কোথায় ব্যাঘাত ঘটছে? এক কথায় বলা যাবে যে পৃথক বিচার বিভাগই তো এখন পর্যন্ত এস্টাবলিশড হয়নি। 2009 সালে যখন এই মামলার জাজমেন্ট হয়ে গেল অ্যাপিলেট ডিভিশন কর্তৃক 99 সালে 2রা ডিসেম্বর, তারপর সিআরপিসির অ্যামেন্ডমেন্ট হলো ফৌজদারি কার্যবিধির, এবং 2009 সালের 32 নম্বর আইনে বিচারিক কাজ এবং নির্বাহী কাজকে সুনির্দিষ্টভাবে আলাদা করা হলো এবং এই রিলেটেড যতগুলো আইন ছিল সবগুলো সংশোধিত হলো। কিন্তু পরিতাপের বিষয় হলো 1 মাসও বিচার বিভাগের এই জাজমেন্ট হলো না ইন দ্য নেম অফ মোবাইল কোর্ট। সমস্ত কার্যাদি আবার যেখানে ছিল সেই তিমিরেই চলে গেল। ফলে ওই যে আগে বলেছিলাম বিচার বিভাগ যে অবস্থায় ছিল, সমস্ত কাজ চলে। ইভেন দো তারা করলো কি, আগে ম্যাজিস্ট্রেট, এডিএম বা ডিএম এর যে বিচারিক জাজমেন্টগুলো সেগুলোর অ্যাপিল শুনতো অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ বা ডিস্ট্রিক্ট জাজ। কিন্তু এই মোবাইল কোর্ট করার পর করলো কি, এই সব মামলাগুলা যেখানে সর্বোচ্চ আর্থিক দণ্ড দেওয়া যায়, যেখানে সাক্ষী ইন্ট্রোডিউস করার প্রয়োজন হয় না, যেখানে বাদী ফরিয়াদি সবই একই ব্যক্তি, যেখানে এভিডেন্সের কোনো পাত্তা নাই, এই মামলাগুলার এগুলা রাজনৈতিক উদ্দেশ্যে অন্যকে হ্যারাস করার জন্য উদ্দেশ্যমূলকভাবে যেসব মামলাগুলো হতো মোবাইল কোর্টে, সেগুলোর অ্যাপিলেট অথরিটিও ছিল বিচার বিভাগের কর্মকর্তাগণ নয়। ফলে বিচার বিভাগ পৃথক কাগজে কলমে হলো, কিন্তু বাস্তবে ইন দ্য নেম অফ মোবাইল কোর্ট যে আইনগুলো হলো, বিচার বিভাগের মূল কাজ আবার তাদের কাছে চলে গেল। আপনি তো একটু মানে যেগুলো বলছেন মাঠ পর্যায়ে আপনার নিজের পর্যবেক্ষণ এবং নিম্ন আদালত, কিন্তু আমরা তো দেখছি যে উচ্চ আদালতের ক্ষেত্রেও এখন এই অভিযোগগুলো অনেক বেশি প্রকট। আচ্ছা, এটা খুব ভালো একটা কথা বলেছেন। আমি শুরুতেই বলেছি পৃথিবীর অধিকাংশ দেশ যেখানে আইনের শাসন নাই, যেখানে গণতন্ত্র নাই, যেখানে এক ব্যক্তি কর্তৃক শাসন, এক আঙ্গুল হেলনের শাসন, যেখানে রুল অফ ল নাই, সেই সব দেশের একই চিত্র। পৃথিবীর অধিকাংশ দেশেরই একই চিত্র। কারণ আমরা 15 বছর দেখেছি এক ব্যক্তির সংবিধান নাই, পার্লামেন্ট নাই, বিচার বিভাগ নাই, পুলিশ নাই, কোনো কিছুই নাই, এক ব্যক্তির ইশারায় দেশ চলেছে। তা আপনি কি করে স্বাধীন এবং পৃথক বিচার বিভাগ আশা করতে পারেন? লোয়ার নিম্ন আদালতের কথা আমি বাদ দিলাম, উচ্চ আদালতের বিচারক নিয়োগের প্রক্রিয়াটা আমাদের দেশবাসী সবাই জানেন। আমাদের নিম্ন আদালতে বিচারক নিয়োগ হয় মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে। 1600 মার্কের পরীক্ষা দিয়ে মেধাবী ছাত্ররা বিচার বিভাগে আসে। আমার প্রশ্ন, উচ্চ আদালতে বিচার নিয়োগের জন্য কোনো কি রুল নীতি আছে? কোনো মেধার চর্চা আছে? এবং যারা আসে তারা যাদের দ্বারা আসে তাদের কাছে অবলাইজ। ফলে তারা কর্তার ইচ্ছাকে কার্যকরী করাতেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। এই জন্য আপনি ন্যায় বিচার কি করে আশা করেন? আপনার এই প্রেক্ষাপটটা তো আপনাকে বুঝতে হবে, কেমন করে তারা করবে। আমি উচ্চ আদালতের কথা একটু জিজ্ঞেস করছিলাম। নিম্ন আদালত তো অবশ্যই আপনি যেটা বললেন সেটা তো সর্বজন গ্রাহ্য একটি বিষয়। উচ্চ আদালতেও তো এই বিষয়গুলো ঘটছে, মুখ চিনে চিনে দলীয় লোকদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে বিচারক নিয়োগে হাইকোর্টের।
সেইগুলো কিভাবে এই বিষয়গুলো কি যদি আপনি যে রিটটি করেছেন সেই রিটের আলোকেই সবকিছু সমাধান সম্ভব, মানে সেই রায়ের আলোকে? না, দেখেন, আমরা নিম্ন আদালতের বিচারিক স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স চেয়েছি, উচ্চ আদালতের নয়। এটা মনে রাখতে হবে আপনাকে। উচ্চ আদালতের বিষয়ে একটি কথাও আমরা বলিনি, তবে আমরা বারবার মূলনীতিটা বলেছি, বিচার বিভাগ মাস্ট বি সেপারেটেড এবং স্বাধীনভাবে তাদেরকে কাজ করার পরিবেশ দিতে হবে। বিচার বিভাগ বলতে নিম্ন আদালত না। আমি মনে করি বিচার বিভাগ বলতে অ্যাসিস্ট্যান্ট জাজ থেকে শুরু করে বাংলাদেশের প্রধান বিচারপতি পর্যন্ত সবাই বিচার বিভাগের সদস্য। এটা আপনাকে মনে রাখতে হবে। আমি একটু আব্দুর রহমান আপনার কাছে জানতে চাই যে আপনি সংবিধানের কথা বলছিলেন, সংবিধানের কোন কোন আলোকে বিচার বিভাগের স্বাধীনতাটা বদ্ধ করে রাখা হয়েছে, অবরুদ্ধ করে রাখা হয়েছে? দেখেন, সেই 1748 সালে মন্টেস্কো তার স্পিরিট অফ ল বইতে সেখানেই বলেছেন সেপারেশন অফ পাওয়ার্স। তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে এবি ডাইসি রুল অফ লর থিওরি দিয়েছেন। এগুলাই কিন্তু প্যারামিটার। এছাড়া আরও ইন্টারেস্টিং একটা বিষয় আজকে আপনাকে দেখাবো, যে এইটা আমরা হয়তো নজরে কখনো আনি না, কিংবা ইচ্ছা করেই এটাকে অবহেলা করে রাখা হয়েছে। দেখেন, প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সেখানেই কিন্তু সেপারেশনের একটা সুনির্দিষ্ট একটা তথ্য পাওয়া যায়। যেমন আমি যদি দেখি প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সে যদি বাংলায় পড়ি, সেটা দেখা যাচ্ছে, ক্ষমা প্রদর্শনের ক্ষমতা সহ প্রজাতন্ত্রের সকল নির্বাহী ও আইন প্রণয়নের ক্ষমতা প্রয়োগ করবেন প্রেসিডেন্ট। তাহলে শুধু প্রেসিডেন্ট মানে এক্সিকিউটিভ বডির হেড যিনি, তিনি কি করতেছেন, ক্ষমা প্রদর্শনের ইটা রাখলেন, আর প্রজাতন্ত্রের সকল নির্বাহী ক্ষমতা আর হলো আইন বিভাগটাকে তার হাতে রাখলেন। তাহলে বিচার বিভাগ কিন্তু তখন থেকেই কিন্তু পৃথক হয়ে রয়েছে। হ্যাঁ, এই স্বাধীনতার ঘোষণাপত্রের মাঝেই বিচার বিভাগকে তাদের অধীনে আনা হয় নাই। তার পরবর্তী তাহলে যখন এই সংবিধান তৈরি হলো, কিন্তু তখন দেখা যাচ্ছে আবার সাবঅর্ডিনেশন করে ফেললো। আর্টিকেল 22-তে বললো যে দ্য স্টেট শ্যাল এনশিওর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি। এটা বেসিক স্টেট প্রিন্সিপালসে দিয়ে দিলেন, কিন্তু এই যে শ্যাল এনশিওর, এটা কবে যে করবে সেটার কিন্তু নিশ্চয়তা নাই, কোনো টাইম বাউন্ড নাই। তারপরে আরেকটা দেখেন, আমি যেহেতু বলেছি যে কেন এই আমরা যে স্বাধীনতার, আমরা একেবারে 72-এর সংবিধান বলতে আমরা পাগল হয়ে যাই, কিন্তু 72 সংবিধান কি স্বাধীনতার স্বাধীনতার যে স্পিরিট নিয়ে যে স্বাধীনতা এসেছিল সেগুলো ধারণ করেছে 72-এর সংবিধান? দেখেন, 9টা পয়েন্ট আমি ধরবো, সেটা দেখেন কোনটা কোনটা আছে। ইকুয়ালিটি, হিউম্যান ডিগনিটি, সোশ্যাল জাস্টিস, এই 3টা আছে। তারপরে আরেকটা আছে অনার বাউন্ড বাই দ্য ম্যান্ডেট বাই দ্য পিপুল। তারপরে সুপ্রিম উইল অফ দি পিপুল। তারপরে আসলো আরেকটা হলো ইন্ডিপেন্ডেন্স আর সভরেন রিপাবলিক। সভরেন রিপাবলিক। আরও একটা ইন্টারেস্টিং ম্যাটার আছে, সেটা হলো টু অ্যাভয়েড বাই দ্য চার্টার অফ দি ইউনাইটেড নেশনস। আমরা তাহলে প্রোক্লামেশন আমরা বললাম যে ইউনাইটেড নেশনসকে আমরা মান্য করে চলবো। সে ইউনাইটেড নেশনসের কোনো কিছু আমাদের সংবিধানে আছে, 72-এর সংবিধানে কিংবা পরবর্তীতে পার্টলি আছে, সেটা আমাদের সেটা লিমিটেড করে দেওয়া হয়েছে। আপনি যদি একটু জিনিস চিন্তা করেন, যদি একটু সময় থাকে আমি বলি, জাপানের সংবিধানটা দেখেন কত সুন্দর একটা সংবিধান। তাদের সেপারেশনের আইডিয়াটা কিভাবে দিয়েছে, চ্যাপ্টার 6 জুডিশিয়ারিতে আর্টিকেল 76-এ বলছে, দ্য হোল জুডিশিয়াল পাওয়ার ইজ ভেস্টেড ইন এ সুপ্রিম কোর্ট অ্যান্ড সাচ inferior courts as are established by law. No extraordinary tribunal shall be established, nor shall any organ or agency of the executive be given final judicial power. All judges shall be independent in the exercise of their conscience and shall be bound only by this constitution and the laws. তাহলে এই যে স্যার বললেন, মাজদার হোসেন স্যার বললেন যে মোবাইল কোড দিয়েছে, কিন্তু দেখেন ওরা জাপানিজরা সেই 3 নভেম্বর 1946 সালেই এইটা নিয়েছে যে কোনো ট্রাইব্যুনাল, কোনো আদালত প্রতিষ্ঠা করা যাবে না বিয়ন্ড দ্য জুরিডিকশন অফ দি সুপ্রিম কোর্ট। তার মানে সব পাওয়ার থাকবে সুপ্রিম কোর্টে, জুডিশিয়াল
সব পাওয়ার থাকবে সুপ্রিম কোর্টে। তাহলে জাপান যদি 46 সালেই করতে পারে, আমাদের আইন প্রণেতাদের কি 71 সালে এটা চোখে পড়লো না? জি, আমি একটু স্যার আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। প্রধান বিচারপতি যে কথাগুলো বলেছেন, যে তিনি বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠনের কথা বলেছেন এবং বলেছেন যে পৃথক সচিবালয় ছাড়া বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব নয়, এবং একই সঙ্গে তিনি বলেছেন যে এখানে দ্বৈত শাসন চলছে। দ্বৈত শাসনের বিষয়টি এবং সচিবালয়, এই দুটোর যদি এক্সপ্লেনেশনটা আপনি দিতেন। থ্যাংক ইউ। দ্বৈত শাসনের ব্যাখ্যা করার কোনো অবকাশ নাই। না, শাসন তো একটাই চলছে, আমরা দেখলাম যে নির্বাহী বিভাগে। না, কাগজে কলমে বলা হচ্ছে যে বিচার বিভাগ এবং প্রশাসন। আমাদের জাজদের বদলি করা হয়, পানিশমেন্ট দেওয়া হয় কার দ্বারা? সচিব দ্বারা, মন্ত্রণালয় দ্বারা। আমাদের একটা বিচারকের বিরুদ্ধে কোনো বিষয় যদি উত্থাপিত হয় তো প্রসিডিং করে কে? নির্বাহী বিভাগ করে। আর নির্বাহী বিভাগ কারো বদলি, প্রমোশনের ফাইল যখন যায় তখন ফর কনসালটেশন কিন্তু ওনাদের জন্য ম্যান্ডেটরি নয়। যদিও অ্যাপিলেট ডিভিশনের রায় আছে, ওনারা মানে না। চিফ জাস্টিস ওপিনিয়ন দিয়েছে, কিন্তু নির্বাহী বিভাগ, মন্ত্রণালয় এটা ওবে করেনি। এরকম ভুরি উদাহরণ অফিসারের নাম সহ আপনাকে দিতে পারি। তো এই জন্য আমি বলছি দ্বৈত শাসন নয়। কেন? আইন মন্ত্রণালয় একদিকে টানে, চিফ জাস্টিস একদিকে সিদ্ধান্ত নিলে ওরা আর একদিকে করে। এটা তো দ্বৈত শাসনই। বিচার বিভাগের উইল প্রিভেল করবে নাকি আইন বিভাগের উইল, গভর্নমেন্টের প্রশাসনের উইল প্রিভেল করবে? এটা তো দ্বৈত শাসনই। বিচারকদের নিয়ে টানা হেঁচড়া করা এটা তো কাম্য নয়। বিচারকে কাজের স্বাধীন পরিবেশ দিতে হলে তাদের কর্ম পরিবেশ দিতে হবে, তাদের টেনিওর অফ সার্ভিস দিতে হবে। আপনি হঠাৎ করে 5 দিনে আমাকে বদলি করে দিবেন, আবার কাউকে 10 বছর রাখবেন, কোনো প্রশ্ন নাই, আপনার মতের হলো তাই বলে। এই যে ডিসক্রিমিনেশন, এই যে অন্যায় আচরণ বিচারকদের পরে, তারা মোরাল অব্লিগেশন যেটা সেটা তারা লস করে, তারা মানসিক সাহস হারিয়ে ফেলে। এটা খেয়াল করতে হবে। এবং আপনার যে রিটটি ছিল, সেই রিটের আলোকে যে রায় আমরা যত জানি, সেখানে অর্থনৈতিক সংকট একটি বিষয়। আলাদা বাজেট প্রণয়ন করা হয় না বিচার বিভাগের জন্য, এবং যেটি প্রধান বিচারপতি নিজেও বলেছেন যে আলাদা বাজেট প্রণয়ন করতে হবে। এই যে বাজেট প্রণয়নের প্রক্রিয়াটি, এটিও কি সচিবালয়ের মাধ্যমে নির্ধারিত হবে? এটাও খুব রিলেভেন্ট প্রশ্ন। মাজদার হোসেন মামলাতে এটা অবশ্য ডিসিশন হয়েছে। এর আগে পর্যন্ত আপনি এটা শুনে আশ্চর্য হবেন, বিচার বিভাগের ক্ষেত্রে বিচারকদের বাসায় পানি থাকে না, বিদ্যুৎ থাকে না, তাদের গাড়ি নাই। আমি দেখেছি, আমি বিচার বিভাগে জয়েন করার সময় প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেট যিনি সদ্য জয়েন করেছেন, গাড়িতে চড়ে যাচ্ছিল, জেলা জজ ফাঁসির রায় দিয়ে ছাতা মাথায় দিয়ে ওরালিকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, উনি ধাক্কা দিয়ে ওনাকে পানিতে ফেলে দেন, হসপিটালে ভর্তি করে। নওগাঁ জেলায়, আমি তখন জয়পুরহাটে কর্মরত ছিলাম, হাসপাতালে গেলাম দেখতে। আমার তখন চাকরির প্রারম্ভিক দিক। আমার এত মন খারাপ হলো, একজন জেলা জজ যিনি ফাঁসির রায় দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, অন দ্য আদার হ্যান্ড ম্যাজিস্ট্রেটের গাড়িতে তিনি অ্যাক্সিডেন্ট করে আজ হাসপাতালে। ডিসক্রিমিনেশন, বৈষম্য কি আপনি চিন্তা করেন? তো এই বিচার কর্মবিভাগে আপনি যে প্রশ্ন করেছেন, বিচার কর্মবিভাগের যদি এই অবস্থা হয়, তাহলে বিচারকেরা কিভাবে ন্যায় বিচার দিবে? তাদের কর্মপরিবেশ রাখা হয়েছে? রাখা হয়নি তো। আমরা আলোচনা ফিরবো একটা ছোট্ট বিরতির পরে। দর্শক, ফিরছে খুব শীঘ্রই, আশা করছি সঙ্গে থাকবেন। আবারও আমন্ত্রণ 21 রাতে আলোচনা করছি বিচার বিভাগ পৃথকীকরণের বিষয়ে। আমাদের সঙ্গে রয়েছেন ঐতিহাসিক মাজদার হোসেন মামলার রিটকারী সাবেক জজ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মাজদার হোসেন, এবং রয়েছেন অ্যাডভোকেট আব্দুর রহমান। মাজদার হোসেন, আপনার কাছে আবারও আসতে চাই। সেটা হচ্ছে যে এখন আসলে বাধাগুলো কোথায় কোথায়? পূর্ণাঙ্গভাবে বিচার বিভাগকে যদি আলাদা করতে হয় নির্বাহী বিভাগ থেকে, অথবা একটি স্বাধীন বিচার বিভাগ গঠনের জন্য, সেক্ষেত্রে বাধাগুলো কোথায়? যেটি আব্দুর রহমান বলছেন, খোদ সংবিধানই আমাদের বাধা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া দর্শকদের জন্য বোঝার জন্য স্বাভাবিকভাবে, যেহেতু সংবিধান তো আসলে মানুষের জন্য অতটা সহজ বোধগম্য নয় সাধারণ মানুষের জন্য, আপনি যদি আপনার মতো করে বলেন সাধারণ মানুষের উদ্দেশ্যে। আমি অত্যন্ত সরল করে বলার চেষ্টা করছি, সহজ করে। সংবিধানের 116 আর্টিকেল আছে, সেখানে বলছে বিচার বিভাগে কর্মরত বিচারকদের
নিয়ন্ত্রণ, শৃঙ্খলা বিধান 16তে বলা হয়েছিল প্রধান বিচারপতি কর্তৃক এটা প্রযুক্ত হতে হবে, কার্যকর করতে হবে। কিন্তু এই 1975 সালে এই স্থলে প্রেসিডেন্টকে প্রতিস্থাপিত করা হলো, অর্থাৎ নির্বাহী বিভাগে চলে গেল। এই 116 অন্তরায় পৃথক বিচার বিভাগকে স্বাধীন পরিবেশ দিয়ে বিচার করতে এটা একটা অন্তরায়। তবে খুবই আশার কথা আমি খুবই মনের দিক থেকে আনন্দিত যে আমাদের বর্তমানে বাংলাদেশের প্রধান বিচারপতি কয়দিন আগে বিচারিক সম্মেলনে যে কথাগুলো বলেছেন উপদেষ্টা মহোদয় এবং আমাদের অ্যাটর্নি জেনারেল খুব আশাব্যঞ্জক। ওনারা বলেছেন আমরা স্বল্পতম সময়ে পৃথক বিচার প্রশাসন অর্থাৎ সচিবালয় আমরা করার উদ্যোগ গ্রহণ করব। এবং আমি মনে করি এটা সারা দেশের বিচারকেরই এটা আশা আকাঙ্ক্ষা। তারা কারো দ্বারা দৈত্য শাসনে থাকতে চায় না। তারা এই বিচারকেরা বিচার বিভাগে নিরপেক্ষভাবে কাজ করার পরিবেশ চাই। এই জন্য এদেরকে টানাটানি না করে যদি বিচার বিভাগের অধীনই আপনি পৃথিবীর অন্যান্য দেশ, জাপান বলা হয়েছে, আমেরিকা দেখেন, পাশের দেশ ভারত দেখেন, প্রশাসন কর্তৃক তারা নিয়ন্ত্রিত নয়। আর পৃথিবীর কোনো দেশেই, আপনার অবগতির জন্য বলছি, যে মোবাইল কোর্ট নামে কোনো আইনই নাই পৃথিবীতে। সেটা আমাদের দেশে করে বিচারকের কাজগুলোকে প্রশাসনের কাছে ন্যস্ত করা হয়েছে রাজনৈতিক বা পলিটিক্যাল উদ্দেশ্যে। এই জন্য বিচার বিভাগ, মাননীয় প্রধান বিচারপতি যেটা বলেছেন, এটা করা সম্ভব এক্ষণে। যেহেতু আমাদের পৃথক বিচারিক কাজের সীমানা অঙ্কিত হয়েছে, নির্বাহী কাজের সীমানা অঙ্কিত হয়েছে 32 নম্বর আইন 2009 সালের মাধ্যমে। এখন বিচার বিভাগকে যদি পৃথক করা হয়, তাদের প্রশাসন, তাদের নিয়ন্ত্রণ যদি বিচার বিভাগ কর্তৃক হয়, প্রশাসন দ্বারা না হয়, তাহলে স্বাধীনভাবে বিচার করতে আর কোনো অন্তরায় থাকে না। এই কাজটা সহজেই করা সম্ভব। যদি আপনাদের আরও একটা বিষয় আমার বলা খুবই প্রয়োজন। আপনি দেখেন এই 40 বছর যাবৎ বিচার বিভাগ পৃথকীকরণের বিষয়টা জাতির সামনে আনা হয়েছে। কারণ জনগণের যেন ফান্ডামেন্টাল রাইট যেন তারা ভোগ করতে পারে, এই জন্যই তাদের কাছে যেন বৈষম্য, ডিসক্রিমিনেশন না করা হয় এবং দলীয় বিবেচনায় বিশেষ উদ্দেশ্যে যেন তাদেরকে আচরণ না করা হয়, নিরপেক্ষ বিচার, ন্যায় বিচার যেন দেওয়া হয়। কিন্তু কি তা দিতে পেরেছি আমরা? পারিনি। কারণটা কি? কারণটা হলো যে বিচার বিভাগ পৃথক না হওয়া। এই জন্য বিচার বিভাগ যদি এখন পৃথক করা হয়, এই পরিবেশ যদি আনা হয়, তাহলে এই বিচার বিভাগ দ্বারা ন্যায় বিচার করা সম্ভব। বিচারক কাউকে ভয় করবেন না, কারো রক্ত চক্ষুর দিকে তিনি তাকাবেন না, তিনি সাহসিকতার সাথে, ন্যায়ের সাথে, জনকল্যাণের সাথে তিনি বিচার করবেন। কিন্তু অতীত ইতিহাস যা ছিল, আমরা যেভাবে সারওয়ান্ডিং, উচ্চ আদালত থেকে নিম্ন আদালত, তারা আষ্টে পাষ্টে বাধা ছিল, পৃষ্ঠে বাধা ছিল। এই কথাটা আপনাদের বুঝতে হবে। বিচারকেরাও মানুষ এবং এ সমাজেরই মানুষ, তারা এসবের ঊর্ধ্বে না। আজ 16 বছর সাংবাদিকেরা কোথায় ছিল? তাদের কলমের কালি শুকিয়ে গেল কেন? বুদ্ধিজীবী তারা কথা বলতে পারলো না কেন? আমরা 15 বছর পর আজ কেন কথা বলছি? আয়না ঘরের ভয় আছে না? রিমান্ডের ভয় আছে না? গুমের ভয় আছে না? কত মা তার সন্তান হারিয়েছে, কত পিতা তার সন্তান হারিয়েছে, স্বামী হারিয়েছে। তো এই করুণ চিত্র কি আর বর্ণনা করার প্রয়োজন আছে? সেখানে বিচারকেরা সমাজ বিচ্ছিন্ন কোনো জীব নয় যে সব কিছু উপেক্ষা করে তাদের ডিউটি ডিসচার্জ করবে। এই বাস্তবতা আপনাকে বিবেচনা করতে হবে। শুধু বিচার বিভাগ না, প্রতিটা অর্গান বিচার বিভাগে স্টেটের নষ্ট করে দেওয়া হয়েছে। আমি ধন্যবাদ দেই আবারও প্রধান বিচারপতিকে, এই মহতি উদ্যোগ যেন অতি সংক্ষিপ্ত সময়ে বিজ্ঞজনদের নিয়ে বিচার বিভাগকে কার্যকরী রূপে পৃথক করার যেন উদ্যোগটা গ্রহণ করা হয়। অ্যাডভোকেট আব্দুর রহমান, প্রধান বিচারপতি কথাও বলেছেন, যেটি খানিকটা এসেছে স্যারের কথায়, অন্য সার্ভিসের সঙ্গে বিচার বিভাগের বেতন, আর্থিক বিষয়টি এসেছে, বা অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রেও বৈষম্য রয়েছে। অন্যান্য সুযোগ সুবিধা বলতে এখানে কি বোঝাতে চেয়েছেন প্রধান বিচারপতি, বা আপনারা কি মনে করেন? এখানে অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে বড় সেটা হলো গাড়ির বিষয়টা হয়তো বোঝানোর চেষ্টা করেছেন, যে গাড়ির সুযোগ সুবিধা, বাসস্থানের সুযোগ সুবিধা, তারপরে অবকাঠামো এবং স্টাফ নিম্ন আদালতের বিচারকদের ক্ষেত্রে, সব ক্ষেত্রে এটা এখন এই রিসেন্ট সুপ্রিম কোর্ট জাজেসদের জন্য কমপ্লেক্স হয়েছে। 2 বছর হলো। তার আগে কি অবস্থা ছিল? নিজের বাসায় থেকে তারপরে এই জাজদের এসে বিচার কাজ করতে হতো।
নিরাপত্তাজনিত কোনো সংকট কি রয়েছে? হ্যাঁ, নিরাপত্তাজনিত একটা বিরাট ফ্যাক্টর রয়ে গেছে। তা আমি সবচেয়ে যেটা বলতে চাচ্ছি, মাননীয় প্রধান বিচারপতির কথাই উঠে এসেছে যে দ্রুত সময়ের জন্য যদি আমরা কিছু করতে চাই, যে অলরেডি যেহেতু জুডিশিয়াল রিফর্মস কমিশন গঠন হয়েছে, সেই কমিশন তো কাজ করবেন, এবং অলরেডি আমি মনে করি জুডিশিয়াল রিফর্মস কমিশনের জন্য মাননীয় প্রধান বিচারপতি অর্ধেক কাজ করেই দিয়েছেন। সেদিনের অভিভাষণে যে টোটাল চিত্রটাকে যদি এই জুডিশিয়াল রিফর্মস কমিশন নেন, তাহলে তাদের কিন্তু অর্ধেক রিসার্চ হয়ে গেছে অলরেডি মাননীয় প্রধান বিচারপতির মাধ্যমে। তখন আরেকটা বিষয় যেটা মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে ব্যাকলগ, এই যে মামলার জট, কিন্তু সেটার আরেকটা রুট কজ আছে, হয়তো সময়ের অভাবে এত দূর পৌঁছাতে পারেন নাই কোনো আলোচক। সেটা হলো এই জমির যে মিউটেশন সংক্রান্ত এখানেও কিন্তু একটা কোর্ট আছে, নির্বাহী কোর্ট। দেখা যাচ্ছে এই জমি সংক্রান্ত প্রাথমিক যে বিবাদ, সেটা এই মিউটেশন কিংবা রেকর্ড সংক্রান্ত যে জটিলতা, সেটার জন্য একজন এসিল্যান্ডের কাছে যাচ্ছে, সেখানে সে কোর্ট বসে বিচার করতেছে, এবং এখান থেকেই একজনের জমি আরেকজনের নামে দেওয়া করা হচ্ছে। পরবর্তীতে ওটা নিয়ে ঝগড়া, মার্ডার কেস হচ্ছে, বিভিন্ন দেখা যাচ্ছে 90% ক্রিমিনাল কেসের উদ্ভব হচ্ছে জমি সংক্রান্ত বিষয়গুলো থেকে। সেই পার্টটাও যদি জুডিশিয়ারির নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলেও কিন্তু জুডিশিয়ারির এই ব্যাকলগ কমানো যাবে না, কারণ ওখান থেকেই তো মামলার জন্মটা হচ্ছে। 90% ক্রিমিনাল কেসের জন্ম হচ্ছে ওখান থেকে। তাহলে আরেকটা বিষয় যেটা, এটা আমি সামগ্রিক বক্তব্য বিশ্লেষণে দেখা যায় এ কথাটাও এসেছে যে শুধু আপনাকে স্বাধীনতা দেওয়া হলো, কিন্তু আপনি নিজেই যদি মেন্টালি যদি স্বাধীন না হন, নিজে যদি আপনি চেয়ারের প্রতি, যে চেয়ারে আপনাকে বসানো হয়েছে সেই চেয়ারের অনার যদি আপনি নিজে না মূল্যায়িত না করেন, তাহলে কেউ আপনাকে জীবনেও আপনাকে স্বাধীন করতে পারবে না। ফর এক্সাম্পল, আমি যদি ধরি আমার নিজের কথা, আমি চট্টগ্রামে যখন অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, 2 জন আসামি তারা হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন। এখন অথরিটি বলতেছেন যে আইন মন্ত্রণালয় থেকে এই যে ডুয়েট অ্যাডমিনিস্ট্রেশনের কথা যেটা বলা হচ্ছে, যে দ্বৈত ব্যবস্থা রয়ে গেছে, সেখান থেকে বলা হচ্ছে যে তাদের জামিন দেওয়া যাবে না। আর আমি জামিন দিয়ে আমি ব্যাখ্যা করলাম যে না, তারা আপনার হাইকোর্টকে বাধা দিলেন না কেন? হাইকোর্ট যখন অ্যান্টিসিপেটরি বেল দিল, তখন আমার জামিন দেওয়ার ক্ষেত্রে বাধাটা কোথায়? আর তাও হরতাল অবরোধের মামলা, ডাক্তার শাহাদত এবং ওই যে আসলাম চৌধুরী, ওনাদের জামিনে আমাকে 3 মাসের মাথায় 1 রাতে আমাকে বরিশাল বদলি করে দিল। তাহলে এইটা আমি কিভাবে, তাহলে আমি মনে করব যে জাজ কিভাবে স্বাধীনভাবে কাজ করবে? তার যদি 3 মাসের মাথায়, আমার মেয়েটা কেবল একটা স্কুলে ভর্তি হয়েছে, 2 দিন ক্লাস করেছে, তারপরের দিন বদলি হয়ে আমার বরিশাল যেতে হবে, তাহলে ওই জাজ কিভাবে স্বাধীনভাবে কাজ করবে? এই বিষয়টাও তো দেখতে হবে। খালি আমি তাকে বলতেছি যে ন্যায় বিচার করো, ন্যায় বিচার করো, একজন জাজ নিজে ন্যায় বিচার পাচ্ছে কিনা সেটা আপনাকে এনশিওর করতে হবে। বিচারক নিয়োগের ক্ষেত্রে যে নীতিমালা রয়েছে, মানে এ পর্যন্ত যা আছে এক্সিস্টিং অবস্থায়, সেটি কি যথেষ্ট, নাকি এটিকে আরও স্বচ্ছ করতে হবে? জাজ নিয়োগের ক্ষেত্রে কোনো নীতিমালা নেই এখনো। তো আমরা বিভিন্ন ফোরামে আমরা বলছি যে যেহেতু এখনো কোনো নীতিমালা নেই, তাহলে মানে কোন বেসিসে হয় বিচারক? উচ্চ আদালতের বিচারকদের আমরা যেটা জানি যে মুখ চিনে চিনে দলীয় লোকদেরকে নিয়োগ দেওয়া হয়, তারও তো একটা নীতিমালা নিশ্চয়ই আছে, ফর্মাল কিছু একটা তো আছে নিশ্চয়ই। কিছু নেই কনস্টিটিউশনে যেটুকু বলা আছে যে আপনার আইনজীবী হিসেবে 10 বছরের ওকালতি লাগবে, অথবা জুডিশিয়াল সার্ভিসে 10 বছর, সেটা তো আছে, কিন্তু সেটাও তো ভায়োলেট করা হয় না, সেটা নীতিমালা নয়, নরমাল একটা গাইডলাইন। যেমন একজন লয়ার হয়ে যাচ্ছে 10 বছরে জাজ হয়ে যাচ্ছে হাইকোর্ট ডিভিশনের, আর একজন ডিস্ট্রিক্ট জাজ তার 30 ইয়ার্স, তারপর 35 ইয়ার্সের পরে যায়, তারপরে সে তখন হাইকোর্টে আসতে পারে। হ্যাঁ, তাহলে এই যে এখানেও তো বৈষম্য রয়েছে, জ্যেষ্ঠতাও তো লঙ্ঘন করা হচ্ছে এখানেও বৈষম্য রয়েছে। আদালতের ক্ষেত্রে, প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রেও তো এগুলো আমরা দেখেছি অনেকবার। কারণ একজন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ তো তার 10 বছর সার্ভিস করলে তার সে তাহলে হাইকোর্টের জাজ নিয়োগের হয়ে যায়, কম্পিটেন্ট হয়ে যায়, কিন্তু আজ পর্যন্ত কোনো নজির আছে? তারপরে আরেকটা জিনিস দেখেন, আপনাদের বৈষম্য তো জায়গায় জায়গায়, ছাত্রদের আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন কেন হবে না? এটা তো সময় উপযোগী আন্দোলন ছিল, নানান দিকে নানান বৈষম্য। কারণে আমরা যদি শুধু জুডিশিয়াল বৈষম্য দেখি, যেমন একজন অ্যাটর্নি জেনারেল
নিয়োগের ক্ষেত্রে কি বিধান আছে যে তাকে সুপ্রিম কোর্টের জাজ হওয়ার, হাইকোর্টের জাজ হওয়ার যোগ্যতা থাকলেই হবে। তাহলে হাইকোর্টের জাজ হওয়ার যোগ্যতা ওই যে আগে বললাম, তাহলে আজ পর্যন্ত কোনো ডিস্ট্রিক্ট জাজ থেকে কি কোনো অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল কিংবা অ্যাটর্নি জেনারেল আজ পর্যন্ত নিয়োগ হয়েছে? হয় নাই। তাহলে তাদের কি কম্পিটেন্স কম রয়ে গেছে? তাও না, কারণ তারা যখন সেশন জাজের পাওয়ার এক্সারসাইজ করেন তখন ইকুইভ্যালেন্ট পাওয়ার কিন্তু তাদেরও, একজন ডিস্ট্রিক্ট জাজ সেশন জাজেরও কিন্তু অ্যান্টিসিপেটরি বেল দেওয়ার পাওয়ার রয়ে গেছে। তাহলে হাইকোর্টের কিছু কিছু সমান পাওয়ার এক্সারসাইজ করতেছেন, তারা আপিল শুনতেছেন, তারা রিভিশন শুনতেছেন। তাহলে তাদের এই পার্সপেক্টিভে দেখা যাচ্ছে যে একজন হাইকোর্টের জাজ, একজন ডিস্ট্রিক্ট জাজকে কখনোই আমরা অ্যাটর্নি জেনারেল কিংবা অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল হিসেবে আমরা আজ পর্যন্ত পাই নাই। বাংলাদেশ জুডিশিয়ারিতে এমন কোনো প্রমাণ নেই। স্যার, আমি খুব স্পর্শকাতর একটি প্রশ্ন করি। ধরে নিলাম যে সচিবালয় গঠন হচ্ছে বিচার বিভাগের জন্য, সেখান থেকে সব কিছু নিয়ন্ত্রিত হবে, বাজেট থেকে শুরু করে বিচারক নিয়োগের নীতিমালা বা সেই নীতিমালা অনুযায়ী কাজ করা, মানে নির্বাহী বিভাগ থেকে বা আইন মন্ত্রণালয় থেকে আলাদা একেবারে সেপারেটলি কাজ করবে। আচ্ছা, জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমেই তো জাজেস নিয়োগ হন, সেক্ষেত্রেও তো আমরা অনেকখানি ব্যত্যয় দেখি। অনেক সময় সুপারিশ কাজ করে বা রায়গুলো কীভাবে দেওয়া হবে সেই নির্দেশনাগুলো মেধার ভিত্তিতে জাজেসরা নিয়োগ হচ্ছেন, কিন্তু আবার রায় দেওয়ার ক্ষেত্রেও নানান ধরনের খবরদারি আসে। এটা তো ওপেন সিক্রেট নিম্ন আদালতের ক্ষেত্রে, এখন উচ্চ আদালতের ক্ষেত্রে সম্ভবত আরও বেশি হয়, এরকম বিতর্ক আছে। সচিবালয় গঠন যদি হয় সেক্ষেত্রেও কি রাজনৈতিক যে সরকারগুলো কাজ করবে তারা খবরদারি করতে পারবে না? খুব ভালো প্রশ্ন, আমি এর উত্তর দিই। প্রথম কথা হলো বিসিএস বা বিজিএস, এই সেপারেশন মামলার পরে আমরা বিজিএস করেছি, বাংলাদেশের জুডিশিয়াল সার্ভিস কমিশন, এবং সেখান থেকে নিয়োগ হয়। আপনি বলেছেন সেখানেও অনিয়ম হয়, এই প্রশ্ন তুলেছেন। বিসিএসে একটা ছেলে ফার্স্ট হয়েছিল ভাইভা পর্যন্ত, তাকে নিয়োগ দেওয়া হয়নি। তার একটা অপরাধ ছিল, সে কোরআনের হাফেজ ছিল, এই জন্য তাকে নিয়োগ দেওয়া হয়নি। এই সরকার ঘটনা, এটা ঢাকারই ঘটনা। এই সরকার এসে আমাদের এখনকার মাননীয় প্রধান উপদেষ্টা যিনি, তিনি তাকে নিয়োগ দিয়ে দিয়েছেন। এবং আমার জানা মতে, আমি বিজিএস সম্পর্কে বলতে চাই, বিসিএস সম্পর্কে তো আপনারা জানেন। বিচার বিভাগের কথা বলছেন? হ্যাঁ, বিচার বিভাগের কথা বলছি। তো বিসিএস এর কথা বলছি, সরি, এটা বিসিএস এর কথা বলছি। বিসিএস এর কথা বলছি। ফার্স্ট হয়েছিল সে, সব ডায়ারে রিটেন, এবং তাকে নিয়োগ দেওয়া হয়নি। 240 জন ভাইভা পর্যন্ত তারা উতরে গেছে, তারপরও তার থানা থেকে, গ্রাম থেকে পুলিশ রিপোর্ট নিয়ে তারাকে নিয়োগ দেওয়া হয়নি। এই নিয়োগটা দেওয়া হলো না কেন? পলিটিক্যাল বিবেচনায়। অতীতে এগুলো কিচ্ছু হয়নি। তাহলে আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে, পলিটিক্যাল গভর্নমেন্ট কর্তৃক এটা নিয়ন্ত্রিত। এখন বাংলাদেশে বিসিএস আছে, বিজিএস আছে। মনে রাখতে হবে, এরা প্রাথমিক পর্যায়ে 1600 মার্কের রিটেন দেয়, ভাইভা দেয়, মেধার ভিত্তিতে বৈষম্যহীনভাবে তারা চাকরিতে আসে। নিয়োগ দেওয়া বা ওখানে একটু এদিক ওদিক করা সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি বলুন, হাইকোর্টে বিচারক নিয়োগের ক্ষেত্রে মেধার কোনো চর্চা আছে? সংবিধানের যেটা বলা আছে 10 বছর 10 বছর, এখানেও ডিসক্রিমিনেশন তো নাই। তাহলে আপনি ভালো বিচারক দুনিয়ার কোথাও নাই, প্রতিবেশী দেশ ভারতেও নাই। ওখানে আপনাকে পরীক্ষা দিতে হবে, রিটেন ভাইভা, কোয়ালিফাই করলে তা আপনাকে নিয়োগ দেওয়া হবে। এই একটা জিনিস। আর আপনি বলেছেন যে এই যে আমাদের প্রধান বিচারপতির বক্তব্যে আবার আমি ফিরে আসতে চাই, তার আগে একটা তথ্য দিতে চাই। গত 15 বছরে আমাদের বিচার বিভাগের অনেক অফিসারকে কোনো রিজন ছাড়া বিভাগীয় মামলা কারো বিরুদ্ধে করা হয়েছে, কারো বিরুদ্ধে করা হয়নি। তাকে বলা হয়েছে তুমি চাকরি থেকে মান সম্মান নিয়ে চলে যাও। তারা রিজিগনেশন কেউ দিয়েছে, কেউ দেয়নি, চলে গেছে। আজ পর্যন্ত তারা পেনশনও পায়নি। তাদের অপরাধটা কি আমরা বিচারকেরাই জানি না অনেকে। তো এটা কি হওয়া উচিত? এই 15 বছরের ইতিহাস, অতীতে এরকম ঘটনা ঘটেছে বলে আমার কোনো নলেজ নাই, জানা নাই, কিন্তু 15 বছরে এটা হয়েছে। হাইকোর্টের কথা বললেন আপনি, এখন এটা জাতির সামনে তুলে ধরা উচিত। আমি একটা বেঞ্চে ছিলাম, একটা সাইবার লতে একজনের বিরুদ্ধে মামলা হয়েছে, শাস্তি হচ্ছে 2.5 বছর, 3 বছর সে কাস্টডিতে। 6টা বেঞ্চে গেছে, কোনো বেঞ্চে এই মামলাটা করেনি, কারণ যিনি এই মামলার অভিযোগকারী তিনি একজন মন্ত্রী ছিলেন, এবং যে আসামের বিরুদ্ধে এই এতদিন জেলে রাখা হয়েছে সে অ্যাবেটার ছিলেন, মূল স্ট্যাটাসটা সেও দেয়নি।
কিন্তু সেই দিন আমি দেখলাম এজলাসে বসা ছিলাম, আমার আইটেম ছিল, অপেক্ষা করছিলাম, একজন সাহসী জাজ। তারপর আর্গুমেন্ট চলছে, আর্গুমেন্ট শেষ হলো, উনি ডিকটেশন শুরু করলেন। মোরাললেস উনি বলে ফেললেন যে সাজা সেকশনে সাজা হচ্ছে এতদিন, তার চেয়ে বেশি সে কাস্টডিতে। এটা বলে টোলে রুলিং টুলিং দিয়ে উনি জাজমেন্ট কনক্লুড করবে এমন সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল সেকেন্ড জাজকে কি যেন বললেন, আমরা দূরে থেকে ওটা বুঝতে পারলাম না। উনি সিনিয়র জাজকে কানে কানে কি বললেন, উনি এইভাবে হেলিয়ে গেলেন, বলে আউট অফ লিস্ট। মানে একজন ডেপুটি জেনারেল অ্যাটর্নি জেনারেলের বক্তব্যেই এবং অভিযুক্তকারী কে, অফেন্সটাকে, এটা কি ন্যায় বিচার, এটা কি বিচার বিভাগ? এর চেয়ে তামাশা জাতির সাথে মানুষের ফান্ডামেন্টাল রাইট আজ রাপচার্ড হয়েছে, ইনফ্রিজ হচ্ছে, ভাইলেশন হচ্ছে, নোবডি ক্যান লুক আপ। এটা কেউ দেখছে না। এই বিচার বিভাগকে আপনি একাই বলবেন কেন? এভরিহোয়ার। আমি একটু অ্যাডভোকেট আব্দুর রহমান আপনার কাছে মামলা জট সম্পর্কে জানতে চাই যে 42 লাখ বা তারও বেশি মামলা সম্ভবত জট আকারে রয়েছে এবং বিচারক নিয়োগের কথাও প্রধান বিচারপতি বলেছেন, লোকবল সংকটের কথা বলেছেন। এইগুলো মানে লোকবল কি পরিমাণ নিয়োগ দিতে হবে দিলে 42 লাখ মামলার জট আপনি খুলবেন কিভাবে সম্ভব? এখানেই হলো কম্পিটেন্সির বিষয়টা রয়ে গেছে। আপনি যতই নিয়োগ দেন, কিন্তু সে যদি কম্পিটেন্ট জাজ না হয়, তার দ্বারা কিন্তু দ্রুত বিচার সম্ভব হবে না। আমি একটা যদি উদাহরণ দিই, আমি যখন সিরাজগঞ্জে জজ ছিলাম, তখন একটা মামলা আমি বন্টনের মামলা নিষ্পত্তি করছি, তখন ওইটার মামলার বয়স ছিল 68 বৎসর। ক্যান ইউ ইমাজিন? 68 বৎসর পরে এত বড় তার ভলিউম হয়ে গেছে। কেউ ওইটা মামলাটা লিস্টে আসলে পরেই, ডেট আসলে পরেই 6 মাস পরে একটা তারিখ দিয়ে পিছিয়ে দেয়। তো এইসব বিষয়, এই জন্য নিয়োগের আপনার আমি তো সেভারেল ভাইবে দিয়ে তারপরে এসেছি বিসিএস এর মাধ্যমে যখন করি। আমাদের পাশে যখন ভাইবে বোর্ডে দেখেছি একজন সাইকোলজিস্ট বসা আছেন, কিন্তু আমি ওই সাইকোলজিস্টের কি ভূমিকা আছে সেটা আমি পারসিভ করতে পারি নাই। অনর্থক একজন বসায় রাখা হয়েছে। তাহলে আপনার নিয়োগ প্রক্রিয়ার মাঝে যদি আপনি দক্ষ বিচারক নিয়োগ না করতে পারেন, তাহলে আপনি যতই বিচারক নিয়োগ দেন, তার এই অসুস্থতা, ওই নানান অজুহাতে দেখা যাচ্ছে একজন বিচারক কেউ দিনে 100 মামলা শুনতেছে, আর একজনে 5টা মামলা শুনেই নেমে যাচ্ছে এজলাস থেকে। তারপরে এজলাসের টাইম মেনটেন করা হয় না। আমরা সিনিয়র জাজদের কাছে যখন চাকরিতে জয়েন করি শুনেছি যে একজন বিচারক তার সকাল 9টায় তার এসে হাজিরা দিতে হবে, ওই কর্মচারীদের অ্যাটেন্ডেন্স খাতায় একটা স্বাক্ষর দিতে হয়। তিনি এসেছেন 15 মিনিট পরে, তখন ডিস্ট্রিক্ট জাজ তাকে শোকজ করেছেন এবং পরবর্তীতে এটা তার চাকরি চলে গেছে এই 15 মিনিটের কারণে। আর এখন আমরা যখন প্র্যাকটিস করতে যাই দেখি, সাবঅর্ডিনেট কোর্টেও দেখি যে কেউ উঠতেছে 10:30টায়, কেউ 11টায়, কেউ 12টায়। এটা কিন্তু নজরদারিতে কারণেই, এটা কারো নজরদারিতে নেই। এখান থেকে যদি আপনি টাইমটা যদি মেনটেন না করা হয়, আমার ধারণা বর্তমান চিফ জাস্টিস যেভাবে উদ্যোগগুলো নিচ্ছেন এই দিকে অবশ্যই খেয়াল দিবেন এবং উনি 12টা দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিক নির্দেশনার মাঝে এই বিষয়গুলো রয়ে গেছে। আমরা প্রায় শেষ পর্যায়ে, স্যার আপনি কিছু বলতে চাচ্ছেন? এখানে আরেকটা কথা না বললে নয়, যেটা বলছেন যে পৃথক সচিবালয়, এটা অবশ্যই দরকার আছে এবং নিজস্ব বাজেট দরকার আছে। আমাদের জুডিশিয়ারিটা কিন্তু এখানে কিন্তু একটা লাভজনক প্রতিষ্ঠান ফর দি গভর্নমেন্ট। এখানে যে ইনকাম আসে এই কোর্ট ফি বিক্রি করে, তারপরে বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে টাকা দিতে হয়, এটা হলো আমাদের জুডিশিয়ারি যে জাজ আছেন, স্টাফ আছেন, তাদের বেতন দেওয়ার পরও সরকারের একটা বেনিফিটেড প্রজেক্ট। এই জন্যই কিন্তু ওখানেও একটা ব্যারিয়ার আছে যে এদেরকে ইন্ডিপেন্ডেন্ট করতে চাচ্ছে না। আমরা শেষ করব, আপনি কিছু বলতে চাচ্ছিলেন ছোট করে 30 সেকেন্ডের মধ্যে? এই বিষয়ে যে আমাদের দেশের হায়ার জুডিশিয়ারি এবং লোয়ার জুডিশিয়ারিতে জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের খুবই অভাব। উনি যেটা বললেন, আমি সিরাজগঞ্জে তখন ডিস্ট্রিক্ট জাজ ছিলাম এবং আমি 6 মাসের মধ্যে 10 বছর ঊর্ধ্বের যতগুলো মামলা সব ডিসপোজাল করে এসেছি। এই কার্যক্রম প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যদি ফলো করা হয়, ব্যাকলগ থাকবে না। 2 নম্বর কথা হলো যে জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের এতই অভাব যে আমরা কোনো মামলা 3 মাসে হয়ে যাচ্ছে, কোনো মামলা 30 মাসেও হচ্ছে না। তো এই জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশনটা লুক আফটার করা, বিচারকদের কার্যের সময় ঘন্টা এবং তাদের দক্ষতা অনুযায়ী প্রমোশনের বিধিবিধানগুলো যদি রুলস ফ্রেম করে এটাকে মনিটর করা হয়, তাহলে বিচার বিভাগের ব্যাকলগ আমি মনে করি 2 বছরেই রিডিউসড করা সম্ভব।
অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। একটুই করা আমার হাতে দরকার। একেবারে সময় নেই, 10 সেকেন্ড বলেন। 10 সেকেন্ডেই যে অনারেবল চিফ জাস্টিস বলেছেন যে একটা অর্ডিন্যান্স করেই করা দরকার। সেখানে কিন্তু এখনো সুযোগ আছে সেই অর্ডিন্যান্সে, যে একজন হাইকোর্ট জাজের নিয়োগের ক্ষেত্রে যে তার কয়টা মামলা পেন্ডিং আছে এগুলো বিবেচনায় নিয়ে আসা, তার কর্মদক্ষতা বিবেচনায় নিয়ে আসা। কর্মদক্ষতাগুলো যদি বিবেচনা। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, শেষ করছি, বিচারহীনতার সংস্কৃতি বলে যে শব্দগুলো আমরা ব্যবহার করি, নিশ্চয়ই বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করা না গেলে সম্পূর্ণভাবে বিচারহীনতার সংস্কৃতি যুগে যুগে চলতেই থাকবে এই দেশে, এই সমাজে। নিশ্চয়ই আমরা তেমনটা চাই না। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।